পাঞ্জাব কিংসের হুট করে হলোটা কি? এইবারের আইপিএলে প্রথম ৭ ম্যাচে যে দলটি একটা ম্যাচও হারেনি, তারা কিনা এই নিয়ে টানা তৃতীয় ম্যাচ হেরে গেল। এবং আজকে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে প্রীতি জিন্তার দলের পরাজয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও তাদের ছেড়ে দিতে হয়েছে। কেননা সানরাইজার্স হায়দ্রাবাদ ১১ নম্বর ম্যাচে ৭ নম্বর জয়ে ১৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ১ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে পাঞ্জাব কিংস ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ২-এ নেমে গিয়েছে। আজকের এই ম্যাচটাতে এসআরএইচ যে ৩৩ রানে জিতলো, সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা ওই আলোচনাই তো করব। নিজেদের কবরটা কি নিজেরাই খুঁড়ে রেখেছিল এই পাঞ্জাব কিংস? আজকের পরাজয়ের সবচেয়ে বড় দায় কি সেখানটাতেই? সেটাই কি আসলে টার্নিং পয়েন্ট? হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটাতে এসআরএইচ যে জিতেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে, সেইটাকে চমক আপনি বলতে পারবেন না। ধরেন আপনি এইবারের আইপিএলেও যেই খেলাটা হয়েছে তাতে তো সমানে সমান, কিন্তু আমি পার্টিকুলার এই ভেন্যুর কথা যদি বলেন, এই নিয়ে এই ভেন্যুতে টানা ৯ নাম্বার ম্যাচ এসআরএইচ জিতলো পাঞ্জাব কিংসের বিপক্ষে, যেটা আইপিএলের রেকর্ড। এর আগে চেন্নাই সুপার কিংস চিপোকে নিজেদের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টানা ৮টা ম্যাচ জিতেছিল। সেইটা এতদিন যৌথ রেকর্ড ছিল এই হায়দ্রাবাদের নিজেদের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে টানা জয়ের রেকর্ডে। আজকে সেই রেকর্ডটা তারা নিজেদের করে নিল। অথচ ধরেন ২৩৫ রান যখন তারা করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, তখন কি জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিল? আমার কাছে সেটা মনে হয় না। কারণ এইবারের আইপিএলও যেই ৫টা ম্যাচ পাঞ্জাব কিংস রান তারা করেছে, প্রতিটাতেই তারা জিতেছে। আর এই আইপিএলে তো 200+ তারা করে জেতাটা একটা ট্রেন্ডই হয়ে গিয়েছে, নিউ নরমালি হয়ে গিয়েছে। ফলে ওই রান তাড়া করে জেতাটা খুবই সম্ভব ছিল, কিন্তু সেটা মোটামুটি অসম্ভব হয়ে যায় তাদের ইনিংসের শুরুতেই, যখন মাত্র ২৩ রানে তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। ২ বিস্ফোরক ওপেনার প্রিয়াংশ আরিয়া এবং প্রাভসিমরন সিং এর সঙ্গে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের উইকেটটাও যখন চলে যায়, ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে বা রান তাড়া করার সম্ভাবনা থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়ে এই পাঞ্জাব কিংস। এরপরে কুপার কনলি ও মার্কাস স্টয়নিসের পার্টনারশিপে তারা ফেরার একটা চেষ্টা করেছিল। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট যায়নি, কিন্তু পাওয়ার প্লের পরপরই যখন স্টয়নিসও আউট হয়ে গেলেন, ৬৩ রানে যখন চতুর্থ উইকেট পড়ে গেল, ওইখান থেকে আসলে ম্যাচ জেতার অবস্থায় আর পাঞ্জাব কিংসের কখনোই যাওয়ার মতো অবস্থা ছিল না। হ্যাঁ, কুপার কনলি একদিক থেকে চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার চূড়ান্ত ফসলে বলতে পারেন ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে, যে তিনি টি-20 ফরম্যাটে নিজের প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। এবারের আইপিএলের শুরুটাও তার দুর্দান্ত হয়েছে, বেশ ভালো তিনি খেলছেন। তারপরও সেঞ্চুরি তো সেঞ্চুরি, টি-20 ফরম্যাটে সেঞ্চুরি, এবং সেইটা ২২ বছর ২৫৭ দিনে কুপার কনলির এই সেঞ্চুরি আইপিএলে ওভারসিজ ক্রিকেটার হিসেবে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ানের রেকর্ডটা এখন কুপার কনলির, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকককে ছাড়িয়ে গিয়ে। কিন্তু কনলির ওই সেঞ্চুরি ৫৭ বলের সেই ইনিংসটা আসলে দলের জয়ের মতো কাজে দেয় নাই। ইনফ্যাক্ট জেতানোর মতো অবস্থাতেই তিনি দলকে নিয়ে যেতে পারেন নাই কোনো সময়টাতেই। বরং সানরাইজার্স হায়দ্রাবাদ একটু আয়েসি জয়, ৩৩ রানের জয় যখন তারা পেয়েছে, ওই যে শুরুতে ২৩ রানে ৩ উইকেট তুলে ফেলে, কিংবা ধরেন হচ্ছে গিয়ে ৬৩ রানে চতুর্থ উইকেট ফেলে দিয়ে তারপরের কাজটা তাদের জন্য অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল, জয়টা তারা তুলে নিয়েছে। এখন ২৩৫ রান তাড়া করাতে এত ডিফিকাল্ট হয়ে গিয়েছে, সেই ২৩৫ সানরাইজার্স হায়দ্রাবাদ আসলে করল কিভাবে? এবং সেইখানটাতেই নিজেদের, শুরুতে বলছিলাম না নিজেদের কবর খুঁড়ে রেখেছে এই পাঞ্জাব কিংস, সেইটা এই সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংসেই একের পর এক সুযোগ নষ্ট করে। হ্যাঁ, ২৩৫ রান এসআরএইচ করেছে, সেইখানটাতে ট্রাভিসেকের মতোই খেলেছেন। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা দুইজনের ওপেনিং পার্টনারশিপে ৩.৩ ওভারে ৫০ রান উঠে গেছে। ৫৪ রান হয়ে যাওয়ার পরে ওইখানটাতে অভিষেক শর্মা তিনি আউট হয়ে গেলেন ১৩ বলে ৩৫ রান করে। ট্রাভিস হেডও আর একটা থার্টিস তিনি করেছেন ১৯ বলে ৩৮ রান করে, তিনিও আউট হয়েছেন পাওয়ার প্লের পরপরই। তো এই দুজনের কাজটা করেছেন। হ্যাঁ, ঠিক আছে, দুজন থার্টিস করেছেন, ঝোড়ো থার্টিস করেছেন, কিন্তু 50 করেছেন যে দুইজন, ঈশান কিষান এবং হাইনরিক ক্লাসেন, তাদের ইনিংসটা তো এত বড় হওয়ার কথা ছিল না। তাদের ইনিংসটা তো ইনফ্যাক্ট সিঙ্গেল ডিজিটেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই যে বলছিলাম, একের পর এক সুযোগ তারা দিয়েছেন এই
পাঞ্জাব কিংসের ফিল্ডাররা। ঈশান কিষানের যখন ৯ রান তখন তার ক্যাচ পড়েছে, তার যখন ১৮ রান তখন তার ক্যাচ পড়েছে, তার যখন ২০ রান তখন স্ট্যাম্পিং চান্স মিস হয়েছে। ফলে ৩২ বলে ৫৫ রানের একটা ইনিংস তিনি খেলতে পারেন। ফলে ৮৮ রানের একটা পার্টনারশিপ হাইন্ডিক ক্লাসেনের সঙ্গে তিনি করতে পারেন। হাইন্ডিক ক্লাসেনও শেষ পর্যন্ত ৬৯ রানে তিনি নট আউট ছিলেন। তিনিও তো ৯ রানের সময় সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন, সেই ক্যাচটাও তো আসলে মিস হয়েছে। ফলে এই যে ২ ব্যাটসম্যান যারা হচ্ছে গিয়ে 50s 60s করেছেন, ঈশান কিষান এবং হাইন্ডিক ক্লাসেন, তাদেরকে যখন ৪টা সুযোগ দেওয়া হয়, তখন তো সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্কোরটা যেমন তারা বড় করবেন, দলের স্কোরটাকেও আসলে ওরকম একটা হৃষ্টপুষ্ট জায়গায় নিয়ে যেতে পারবেন এবং শেষ দিকে গিয়ে নীতিশ কুমার রেড্ডির ক্যামিওটাও আসলে তাদের কাজে লেগেছে। ফলে তারা ২৩৫ রান পর্যন্ত যেতে পেরেছিলেন। তাহলে এই যে ম্যাচটা হলো, যেইখানটাতে সানরাইজার্স হায়দ্রাবাদ ৩৩ রানে হারিয়ে দিল পাঞ্জাব কিংসকে। পাঞ্জাব কিংসের টানা ৩য় পরাজয়। প্রথম ৭ ম্যাচের মধ্যে যারা ৬টা জিতেছিল এবং বাকি ম্যাচটা হারেনি, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল, সেই দলটা এখন একটু নড়বড়ে অবস্থায় নড়বড়ে মানে কি, তাও তো পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে রয়েছে। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ তারা এই জয়ের মাধ্যমে একেবারে শীর্ষে যে উঠে এলো। সেই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? একটা বলা যেতে পারে যে রান তাড়া করার সময়ে তাদের ২৩ রানে ৩ উইকেট চলে যাওয়া, ২ ওপেনার সহ ক্যাপ্টেনের উইকেট। কিন্তু আমার কাছে মনে হয় ওই যে তারা এতগুলো চান্স মিস করেছে ফিল্ডিংয়ের সময়, ঈশান কিষান এবং হাইন্ডিক ক্লাসেনকে যে ৪টা লাইফ তারা দিয়েছে, ওইটাই এই ম্যাচে পাঞ্জাব কিংসের পরাজয়ের মূল কারণ। ওইটাই আমার কাছে মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদের এই জয়ের টার্নিং পয়েন্ট। আমার ধারণা একমত আপনি হবেন, হবারই তো কথা।